অষ্টম শ্রেণী ইতিহাসে 6 নম্বর চ্যাপ্টারটা একটু মন দিয়ে শোনো। আর চ্যাপ্টারগুলো লাইন বাই লাইন পড়ে গেলে তোমাদের খুব ভালো শিক্ষাটা হবে। একটু তোমাদের বুঝিয়ে দেবো, আমি সূত্রপাতটা ধরিয়ে দেবো চ্যাপ্টারগুলো কেমন করে পড়লে তোমাদের ভালো হবে। দেখো, অধ্যায়টা হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। কি এই জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ? অর্থাৎ আমরা দেখেছি জাতীয়তাবোধ কোনটাকে আমরা একটু বুঝে নেব। জাতীয়তাবোধ যেমন ধরো ভারত পাকিস্তান খেলা হচ্ছে, কি ভারত অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, তুমি কোন দিকে সাপোর্টার হবে? তুমি সাপোর্টার হবে ভারতের দিকে। সেটাই তো জাতীয়তাবোধ, যেমন করে ভারতকে জিততে হবে, এই জাতীয়তাবোধ। আর এটা হচ্ছে জাতীয়তাবাদ। ঘটনাটা প্রায় আমাদের একই। মানে আমাদের জাতীয়তা মানে আমাদের যে একটা মূল্যবোধ ভারতবাসীর, সেটাকে জাগ্রত করা, অর্থাৎ আমাদের এক হয়ে থেকে ভারতকে স্বাধীন করা। আমরা তো ইংরেজ পরাধীনে ছিলাম। দেখো এখানে অনেকগুলো আলোচনা আছে। প্রথমেই দিয়েছে দেখো একটা লাইন, 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসে প্রথম অধিবেশন বসেছিল। দেখো এখানে প্রথমেই একটা সাল আগে দিয়ে দিয়েছি, তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটাকে দেখে নিয়ে আমরা ওইখানটা পড়ি। আমরা কংগ্রেস বলতে যে আজকে আমরা হাত চিহ্ন দেখি, যে আমরা ভারতবর্ষ এতদিন শাসন করেছিল যে কংগ্রেস, সে এখন হয়তো অন্য দল করছে, সেই কংগ্রেসটাই কিন্তু কখন সৃষ্টি হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। তাহলে সেই দলটা কখন সৃষ্টি হয়েছিল, কিন্তু তার আগে কি ঘটেছিল একটু দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এখানে দেখো অনেকটা নিচে সালগুলো নেমে গেছে, 1836, 1857। তাহলে আমরা আগে এখানে পড়িনি, দিয়ে আমরা ওই কংগ্রেসটা সৃষ্টিটা পড়ব। চলো, আমরা এইটা পড়তে গিয়ে আমরা আর একটু আগে ফিরে যাব, যেটা মনে থাকবে। 1757 সালে কি হয়েছিল? পলাশির যুদ্ধ। 1857 সালে কি হয়েছিল? সিপাহি বিদ্রোহ। ঠিক মনে রাখো, সিপাহি বিদ্রোহ লড়াইটা কিন্তু পুরোপুরি ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। কারা লড়াই করেছিল? সিপাহীরা। সিপাহী কারা গো? ভারতবর্ষের লোক ইংরেজদের অধীনে পুলিশের প্রশাসনে কাজ করত। এদের কোনো উন্নতি ছিল না, পদমর্যাদা ছিল না, এদের খাবার দাবার ঠিক দেওয়া হতো না। যেহেতু ভারতীয় লোক, এদেরকে একটু অবহেলা চোখে দেখতো। সেই সিপাহীরা অনেক কারণ নিয়ে, সেই টোটা রাইফেল, এনফিল্ড রাইফেল নিয়ে ওরা নাকি প্রতিবাদ করে লড়াই করেছিল। লড়াই করে ইংরেজদেরকে দিল্লি থেকে বিতরণ করেছিল, একদম খেদিয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। দিয়ে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সম্রাট হয়েছিলেন, আমরা জানি। তাহলে ওরাই পেরেছিল ইংরেজকে দেশ থেকে, দিল্লি থেকে তাড়াতে। সে একটা বড় আন্দোলন, কিন্তু আন্দোলনটা ব্যর্থ হয়। অনেক কারণ আছে, সেটা আমাদের ঘটনা নয়। কিন্তু সেই আন্দোলনটা 57 সালে ব্যর্থ হওয়ার পর তাহলে ভারতবর্ষে কিভাবে আবার সেই 1947 সালে একটা বড় লড়াই করতে গেল, দেশ স্বাধীন হলো কিভাবে, সেটাই আমাদের পড়া। ওই আন্দোলন যেই ফুরিয়ে গেল 1857 সাল থেকে, দিয়ে দেখো 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 সাল, যে সময়টাতে কংগ্রেস গঠন হলো, তার সময়টা মাঝে কি ঘটনা ঘটেছিল বলছি। দেখো এখানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, একটু পড়ে দিই। নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে এই সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা নিয়েছিল। নবগোপাল মিত্রের হিন্দু মেলা বা জাতীয় মেলা, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, কর্নেল অলকট ও মাদার ব্লাভাটস্কির থিওসফিক্যাল সোসাইটি, আর সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন বসু ভারত সভা, যেটাকে বলা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। চলো আমরা একটু বুঝিয়ে নিই। তার 1857 সালের পর এইগুলো গঠন হয়েছিল। হিন্দু মেলা, তারপর ইন্ডিয়ান লীগ, তারপর ভারত সভা। আসলে এগুলো গঠন হয়েছিল কেন? এগুলো কি সিপাহী বিদ্রোহের মধ্যে বড় আন্দোলন করার জন্য? না, এরা এক একটা প্রেসার গ্রুপ, কিছু কিছু দল, কিছু কিছু মানুষ নিয়ে একটা সংগঠনের মতো ছোটোখাটো তৈরি করে এক একটা প্রেসার গ্রুপ তৈরি হয়েছিল। যেমন ধরো ভারত সভা, সেখানে কিছু মানুষ যেত, তাদের সদস্য সংগ্রহ করতো, তারা প্রেসার দিত ইংরেজদেরকে, এটা করতে হবে, স্কুল করতে হবে, এই বিলটা চালু করতে হবে, এখানে একটা হাসপাতাল করতে হবে। এরা প্রেসার অর্থাৎ আদায় করে নিত।
এইগুলো হচ্ছে একটা প্রেসার গ্রুপ। যেমন শিশির কুমার ঘোষের ছিল ইন্ডিয়ান লীগ, ভারত সভা করেছিল সুরেন্দ্রনাথ। তাহলে আমরা বুঝে ফেললাম যে এইগুলো জাতীয় হিন্দু মেলা কিন্তু নবগোপাল মিত্র। তাহলে আমরা বুঝলাম যে তখন কিছু কিছু প্রেসার গ্রুপ তৈরি হয়েছিল, যেটা আমাদের বলছি সভা সমিতির যুগ। মানে ওই সময় কিছু সময়টা জমিদার সভা হয়েছিল, আমরা ক্লাস 10-এ গিয়ে আরো পড়তে পারবো। এখন তারপরে তৈরি হলো কিন্তু জাতীয় কংগ্রেস। যে জাতীয় কংগ্রেসটা প্রথম বোম্বাইয়ে একটা প্রথম সভা বসেছিল ডিসেম্বর মানে মাসে, সেই সভায় কিন্তু সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামটা মনে রাখতেই হবে, আর 1885 সালটা মনে রাখতেই হবে। ওই সময় প্রথম আমাদের ওই কংগ্রেস গঠন হয়েছিল। দেখো আজও কিন্তু সেই কংগ্রেস আছে। তাহলে আমরা একটু সুবিধা করে বোঝাই, মানে ফ্রেশ বোঝাবার জন্য আলোচনা করছি। আমরা এইখানটাতে দেখতে পাবো টুকরো কথার মধ্যে দুটো টুকরো কথা আছে, এক ইলবার্ট বিল, দুই হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা জাতীয় সম্মেলন। আমরা ইলবার্ট বিলটা প্রথমে দেখিনি, তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তো দেখলাম কে মানে কার উদ্যোগে হয়েছিল দেখলাম, কিন্তু আরো আলোচনা দেখবো কি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা। আগে ইলবার্ট বিলটা দেখে যাই। ইলবার্ট বিলটা দেখতে এসে আমরা দেখতে পাচ্ছি যে কি এমন বিল, এইটা বিলটা হচ্ছে অন্য কিছু না, বিলটা হচ্ছে যে ইংরেজদের বিচার নাকি ভারতীয়রা করতে পারবে না, ভারতীয়দের বিচার ইংরেজরা করবে। এ আবার কেমন নীতি? তাই বিচার বিভাগীয় ক্ষেত্রে একটা বৈষম্য দূর করার জন্য গভর্নর জেনারেল রিপন আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগ ক্ষেত্রে একটা অসাম্য দূর করার চেষ্টা করেছিলেন। তার প্রস্তাবিত একটি বিলে বলা হয়েছিল বিচারকদের ইউরোপীয় বিচার করার অধিকার থাকবে না, ভারতীয় যারা বিচারক তারা ইউরোপীয় বিচার করতে পারবে না। দেখো তাহলে কেমন একটা বিল ওরা নিয়ে এলো। সেই বিলের বিরুদ্ধে যে একটা আন্দোলন শুরু হয়েছিল, ভারতীয়রা আন্দোলন শুরু করেছিল, এবং আর ভারতীয়রা উভয় পক্ষে আন্দোলন এবং পাল্টা আন্দোলনে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত আর কি, বিতর্ক। তো ভারত সভার আন্দোলনের জেরে এই যে ভারত সভা বলেছিলেন না প্রেসার গ্রুপ, ভারত সভা এখানে দেখলাম ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আমরা এটা পড়বো, ওর যে একটা সংগঠন ছিল, যে একটা দল ছিল, তার জেরে কিন্তু বিচার ইংরেজদের করতে পারবে এরকম একটা শর্ত হলো, একটা শর্ত সাপেক্ষে বিচার করতে পারবে। যদি ভারতীয়রা ইংরেজদের বিচার করতে যায় তবে কিছু শর্ত আছে, সেটাই এখানে লাস্টে। কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছিল, কে দিয়েছিল সেটা ভারত সভা। তাহলে এক একটা প্রেসার গ্রুপ বলেছিলাম না আগেই তৈরি হয়েছে, তো ওগুলো হচ্ছে প্রেসার গ্রুপ থেকে। এখানে একটা প্রেসার গ্রুপটার নামটা আমরা মানে চাপ সৃষ্টিকারী মানে এরা জাতীয় সম্মেলন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা জাতীয় সম্মেলন। দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটাই হচ্ছে কিন্তু ভারত সভা, ইন্ডিয়ান মানে ভারত, অ্যাসোসিয়েশন মানে সভা বাংলা করলে, কিন্তু নামটা একটু পড়লে আমাদের অসুবিধা হয় যে দুটো আছে নাকি, না দুটো না একটাই মানে। তারপর দেখো এইগুলো কি বলছে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পদক্ষেপগুলি বড় বেশি রকম জমিদার ঘেঁষা ছিল। তাহলে এই একটা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পদক্ষেপগুলো, অন্যদিকে কম বয়সী সদস্য অনেকেই কেবল জমিদারের পক্ষ ছেড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করতে উৎসাহী ছিলেন। ফলে সুরেন্দ্রনাথের নেতৃত্বে তরুণরা একটা সংগঠিত হয়েছিল, সুরেন্দ্রনাথের সঙ্গে ব্রিটিশ সরকারের নানা বিষয়ে সংঘাত তৈরি হয়েছিল। এবার দেখছি সেই সুরেন্দ্রনাথ এবং আনন্দ বসু মানে নেতৃত্বে 76 সালে, দেখো তখন কিন্তু 85 সাল যায়নি, এত জাতীয় কংগ্রেস তখনও তৈরি হয়নি, এরপরে হবে আর কি। তাহলে এই অ্যাসোসিয়েশনে ভারত সভা তৈরি হয়েছিল, দেশের জনগণকে রাজনৈতিক এবং কর্মকাণ্ডে একজোট করায় কিন্তু এই সংগঠনের লক্ষ্য ছিল। অর্থাৎ এটা একটা ছোটখাটো মানে গ্রুপ সংস্থা হয়ে আস্তে আস্তে সবাইকে নিয়ে এক হয়ে একটা লড়াই করা। 1883 খ্রিস্টাব্দে, দেখো 85 সাল কিন্তু এখনো যায়নি, সর্বভারতীয় জাতীয় সম্মেলন জাতীয় কলকাতায় বসেছিল একটা, কলকাতায় প্রথমবার কলকাতায় বসেছিল, এবং সেখানে সভাপতি করেছিলেন কিন্তু রামতনু লাহিড়ী। তাহলে কলকাতায় যে একটা জাতীয় সভার একটা সভা হয়েছিল, সম্মেলন হয়েছিল প্রথম, সেটাতে কিন্তু রামতনু লাহিড়ী মানে সভাপতিত্ব করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার চলো আমরা জাতীয় কংগ্রেসটা একটুখানি আমরা ভালো করে দেখবো, যে 85 সালে তো তৈরি হলো, 85 সালে তো এই যে প্রথম পদক্ষেপ হলো বোম্বাই, যেটা আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
তাহলে আমরা দেখব, মানে সভাপতি করেছিল আর কি, তাহলে দেখবে বা সেই জাতীয় কংগ্রেসের পিছনে নাকি একটা মজার গল্প আছে। ইংরেজরা তো ভারতীয়দের সাহায্য করতে পারে না, কিন্তু এক দুজন ইংরেজ নাকি করেছিল জাতীয় কংগ্রেসটা, মানে যাতে প্রতিষ্ঠাটা হয় এবং যাতে এটা খুব সংগঠনটা খুব ভালো হয় এবং যাতে ইংরেজদের কাছ থেকে এরা দাবি দাবা আদায় করতে পারে। সে কে? সেটা হচ্ছে হিউম। হিউম আর আরেকজন ছিল ডাফরিন। এটা কি করে জানা গেল? না, সিভিল সার্জন উইলিয়াম ওয়েডারবার্ন একটা জীবনী লিখলো, আত্মজীবনী। সে আত্মজীবনীতে প্রকাশ করে দিল, মানে 1913 খ্রিস্টাব্দে লিখেছিল যে এইটাতে জাতীয় কংগ্রেসের নাকি প্রতিষ্ঠাতাতে হিউম আর ডারফিনের ভূমিকা আছে, সেই জন্য বলা হয় হিউম আর ডাফরিন ষড়যন্ত্র। তা ডাফরিন আর হিউম, তবে হিউম কিন্তু উপকার করেছিল, অনেক উপকার করেছিল, আমরা সেটা দেখবো। মানে মানে আমরা যে একটা ইংরেজদের কাছে যখন দাবি দাবা আদায় করবো, তাহলে আমরা তো সরাসরি হয়তো দরখাস্ত দিলাম, কিন্তু আমরা ভায়া কাউকে মুখে বললে বা কাউকে বুঝিয়ে বললে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাতে হিউম কাজটা করতো, মানে তাকে নিয়ে কাজটাকে বেশি করে আদায় করা হতো, তাতে আমাদের দাবি দেওয়াটা বেশি হতো। হিউম কিন্তু সাহায্য করেছিল। এই ডাফরিনে একটু মানে সন্দেহ ভাব আছে, কখনো কখনো মানে এটাকে সন্দেহান চোখে কংগ্রেসকে দেখতো, সেটা কিন্তু আলোচনাটা এখানে আছে। দেখো এইখানটাতে আমরা দেখবো যে ষড়যন্ত্র, এইখানটা সেই কথাই বললাম যেটা। এবার এখানটা লেখক লিখেছে, ঐতিহাসিক লিখেছে একজন, যে হিউম চেয়েছিলেন একটি সংগঠন তৈরি হোক এবং ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। তবে কি হিউম উদ্যোগ যদি না নিত, তাহলেও কিন্তু ভারতবর্ষে একটা বড় ধরনের দল তৈরি, জাতীয় কংগ্রেসের মতো একটা সংগঠন প্রতিষ্ঠাতা হতো। হয়তো কংগ্রেসও না হতো, কিন্তু ওই সময়ের মধ্যে হতো, কারণ প্রিপারেশন হয়ে গেছে, সংগঠন বেড়ে গেছে, একটা একটা জাতীয় সভা, এক একটা সংগঠন, মানুষ তখন প্রতিবাদ চাইছে, একটা বড় ধরনের সংগঠন কিন্তু তখন হয়ে যেত, যদি হিউম না সাহায্য করতো। তার পটভূমি নাকি আগেই তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে, এতটা আলোচনাটা আমি করে দিলাম। এবার দেখো এইটা জাতীয় কংগ্রেসটা কেমন একটুখানি সংগঠনটা দেখো কত সুন্দর, কংগ্রেস কত সুন্দর ছিল, এখন তার ভূমিকাটা অনেকটা নিচে দেখতে পাচ্ছি আমরা। কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় রাজনৈতিক উদ্যোগ নিয়েছিল, আমরা দেখলাম। তারপর দেখছি যে এখানে সংবাদপত্রের স্বাধীনতা, বাগিচা শ্রমিকদের অবস্থা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠান, ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি বিষয়ে আন্দোলন করা হয়েছিল, এইসব নিয়ে আর কি। শ্রমিকদের অবস্থা ঠিক করতে হবে, বাগিচা শ্রমিকদের সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, এইসব নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা ওরা কেড়ে নিয়েছিল। আমরা একবার ডান দিকটা পড়ি না, এখন পড়িনি, তারপর ডান দিকটা যাব। তারপর দেখো কোথাও কোথাও সাহায্য করেছিল, শুধু আমাদের বেশিরভাগ কিন্তু বোম্বে ছিল, আমরা সে কথা জানবো। এখানে দেখছি যে প্রতিবাদ আন্দোলনে চৌহদ্দি কেবল প্রেসিডেন্সিতে আটকে ছিল না, মানে ঘটনাটা লাহোরে ছড়িয়ে পড়েছিল, অমৃতসরে ছড়িয়ে পড়েছিল, কানপুরে ছড়িয়ে পড়েছিল, পাটনায় ছড়িয়ে পড়েছিল, বিহারে পাটনা আমরা জানি, আলিগড় ছড়িয়ে পড়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজি শিক্ষিত মানুষদের আন্দোলনে যোগ দিয়েছিল। তাহলে একটা আস্তে আস্তে কিন্তু কংগ্রেসে জাতীয়তাবাদে এক অংশ বই প্রকাশ ঘটেছিল, আমরা বুঝতে পারছি। দেখো এইখানটা কত সুন্দর চিন্তা ভাবনা, গোড়া থেকে কিন্তু দেশের একটা আঞ্চলিক পার্থক্য এবং স্বার্থগুলোকে বৃহত্তর চিন্তা আদর্শে ডাক দিয়েছিল কংগ্রেস, যেগুলো আমাদের আঞ্চলিক, এক একটা ছোট ছোট অঞ্চলে এক একটা স্বার্থ থাকে, এবং সেই আঞ্চলিক পার্থক্য এবং স্বার্থগুলোকে বাদ দিয়েছে। ওগুলো এখন দেখলে হবে না, কি হবে না হবে, এখন জাতীয় স্বার্থ, বড় ধরনের স্বার্থ, বৃহত্তর চিন্তা আদর্শ নিয়ে কিন্তু ডাক দিয়েছিল। ফি বছর, প্রত্যেক বছর দেশে একটি করে জায়গা অধিবেশন করা হবে, এর নীতিতে বলা হয়েছিল। বলা হয় যে যে অঞ্চলে অধিবেশন বসবে সেখানে কিন্তু কেউ সভাপতি করতে পারবে না, কারণ সেখানে তার তো জানাশোনা থাকবে, তাহলে একটু মুশকিল হবে, তার নিজের মতো লোকগুলোকে নিয়ে সম্বোধন করবে। যেখানে অধিবেশনটা হবে সেখানে কিন্তু কেউ সভাপতি করতে পারবে না। তাহলে এই আঞ্চলিক স্বার্থ, মানুষের দূরত্ব, সবকিছুকে দূরে রেখে সংগঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এইসব নীতি নিয়েছিল কংগ্রেস নেতৃবৃন্দ, খুব ভালো নিয়েছিল। এখানে একটা দেখো 88 সালে 1888 খ্রিস্টাব্দে ঠিক হয়েছিল, যদি কোনো প্রস্তাবে, এখানে ভালো করে পড়ো দেখো, যদি কোনো প্রস্তাবে মুসলমানদের সমর্থন না থাকে, বা তবে সেই প্রস্তাব, বা হিন্দুদের সমর্থন না থাকে, তবে সেই প্রস্তাব স্থগিত থাকবে। অর্থাৎ এমন একটা প্রস্তাব এলো, হয়তো মুসলিমদের পছন্দ হলো না, জাতি সম্প্রদায় হয়ে গেছে, বা হিন্দুদের পছন্দ হলো না, তা তাদের যদি বেশিরভাগ সমর্থন না থাকে, তাহলে সেটা কিন্তু স্থগিত থাকবে। অর্থাৎ কোনো রকম ভাবে, কোনো সাম্প্রদায়িক ভাবে কিছু নেওয়া যাবে না। খুব ভালো লক্ষ্য ছিল কংগ্রেসের,
খুব ভালো লাগবে। দেখো এখানটা পড়ে নেবে। এই প্রথম দিকে কিন্তু না এটা ভালো ভালো মানে মানুষ ছিল না, শিক্ষিত মানুষ তেমন ছিল না। আস্তে আস্তে হয়তো সংগঠন দূরে মানে বেড়েছিল। আমরা আরেকটু পড়ে নিয়ে আমরা যাবো ব্রিটিশ কেন ওরা সংবাদপত্র নিয়ে মানে করতো, টুকরো কথাটা পড়ে নেব। দেখে নাও এইখানে প্রথম দিকে এটাকে দেখো বলছে বোম্বাই প্রদেশই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই জন্য তো দেখলাম বোম্বাই গিয়ে বসেছে প্রথম অধিবেশনটা। বোম্বাই নাকি বলছে 38 জনই ছিল বোম্বাইয়ে, কতজনের মধ্যে 72 জনের মধ্যে। আর বাদ বাকি গোটা ভারতবর্ষে ছড়িয়েছিল, বোম্বাই মাদ্রাজ বাংলা কিছু কিছু পেশাদারি মানে পেশাজীবী ব্যবসায়ী জমিদার এরা কিন্তু ছিল। তা জাতির প্রতিনিধি হিসাবে কিন্তু এরা প্রচার করতো যে এরা কিন্তু জাতির প্রতিনিধি, যে কোনো জাতির প্রতিনিধি এরা খুব ভালো মানে প্রতিনিধি হয়ে ইংরেজদের সরকারকে তথ্য তুলে ধরবে। এইখানে দেখো সেই হিয়ম আদি পর্বে কংগ্রেসে মানে এখানটা পড়বে খুব ভালো আছে। আদি পর্বে জাতীয় কংগ্রেসে রাজনৈতিক সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতার লক্ষ্যে চলেনি। মানে যখন যখন এই কংগ্রেস দলটা তৈরি হলো তখন কিন্তু এরা মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যাব না, ব্রিটিশ সরকারকে আমরা তেল দেবো, ব্রিটিশ সরকারকে আমরা এক গালে চড় মারলে এক গাল বাড়িয়ে দেবো, কেননা আমরা আদায় করবো, এই একটা ধান্দা ছিল। অর্থাৎ এই একটা মানে সিস্টেম ছিল, আমি একটু বলে ফেললাম। যাই হোক, সেই যেটা বলা হয়েছে না যে নরমপন্থী এরা। তা মানে দেখতে পাচ্ছি ভারতবর্ষে অব্রিটিশ সুলভ কিছু শাসন পদ্ধতি সংশোধনের জন্য কংগ্রেস নেতৃত্ব আবেদন নিবেদন করে সরকারের কাছে। আবেদন নিবেদন দাও, এটা দাও। প্রথম অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জাতীয় কংগ্রেস হচ্ছে যে ব্রিটিশ ষড়যন্ত্রকারী কোনো মঞ্চ নয়। তো এত দয়াময়া করে এদিকে চলতো আর কি, মানে সেই জন্য আমাদের স্বাধীনতা আমরা পেছিয়ে হয়ে গেছে। চলো আমরা দেখে নিই তারপরে কি বলছে। যে ফলে আশা করা ছিল যে ব্রিটিশ সরকারের কংগ্রেসকে সন্দেহ নজরে দেখবে না। এই হিউমকে নিয়েছিল, হিউমকে নেওয়ার পরে হিউমকে মধ্যস্থ হিসেবে কাজ করতো, যে একটা দিতে হবে কিছু স্কুল করে দিতে হবে, এটা হিউমকে বলতো, হিউম আবার বলতো, এইভাবে নিয়ে একটা কাজটা হিউম ছিল মধ্যস্থকারী। তা সেই জন্যই হিউমকে বলছে নাকি জাতীয় কংগ্রেসে ও একটা প্রতিষ্ঠাতা করেছিল। চলো আমরা দেখে নিই। তো এইখানটা একবার মানে জাতীয় কংগ্রেসে উচ্চবর্গের প্রতিনিধি করতে পারবে 20-22 সাল 1905 সাল পর্যন্ত একটু পরিবর্তন কিছু এনেছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসে দেখো প্রথমেই বলছে এরা এখানে দেখতে পাচ্ছি নীতি ছিল যে নরমপন্থী, নরমপন্থী বলে এদেরকে চিহ্নিত করা হতো সেই সময় থেকে। মানে এরা এখানে দেখো সেই সময় কংগ্রেস কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাকে ব্যঙ্গ করে 3 দিনে তামাশা বলা হতো। অর্থাৎ বার্ষিক একটা অধিবেশন বললো, সেই অধিবেশনে কয়েকটা সিদ্ধান্ত নিলাম যে সারা বছর ধরে এটা চলবে, এরকম হতে পারে না, সেই জন্য 3 দিনে তামাশা। তাও দেখো ব্যঙ্গ করতো। জাতীয় কংগ্রেসের কিছু কিছু প্রবলেম ছিল, সমস্যা ছিল, মানে সে এইখানে সেটা সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করতো, মানে একটা সভা বসতো, সভা বসার পরে সেখানে কিছু কিছু প্রস্তাব গ্রহণ করা হতো, ওই সারা বছর ভোর ওই প্রস্তাবগুলি গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাহলে সেই জন্য বলছে 3 দিনে তামাশা। এইখানে দেখো অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। আমি একটু আগেই বলে ফেললাম না, এরকম একটু অন্যরকম মানে মানে এটা বিধির বিধান। মানে আমরা বললাম ধান্দাবাজ, মানে ধান্দা করে করে নেবো আমরা, সেরকম ধর কিছু না। এরা ভাগ্যের দোষ দিত যে ইংরেজ সরকার হচ্ছে ভাগ্যের বিধির বিধান। তাই নরমপন্থীরা অভিযোগ করতে যে ব্রিটিশ শাসন আইনের শাসন মোতাবেক চলছে না, এইসব কিছু কিছু বলতো, কিন্তু বেশি কিছু বলতে পারতো না। তবে একথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থে থেকে সব সময় বিরুদ্ধে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিও না। ধর্মীয় পরিচয়কে আমরা গুরুত্ব দিলে তো কিন্তু সংগঠনটা বাড়বেও না। সকল তো সমান অধিকার নিয়ে আদায় করে, সবারই সমান অধিকার আছে, এরকম নিয়ে তো আমাদের আন্দোলন চলতে হবে, বা সবাই আমাদের সংগঠনের সমান, এরকম ভাবনা। তবে এইটাই আমরা সেই আলোচনাটা দেখলাম। সেই আলোচনার মধ্যে আমরা একবার যাবো যে সংবাদপত্র ওরা কিন্তু আঘাত এনেছিল। 76 সাল যখন কিন্তু কংগ্রেস সরকার প্রতিষ্ঠাতা, কংগ্রেস কিন্তু দল প্রতিষ্ঠাতা হয়নি, সরকার বললাম মানে কংগ্রেস দলটা 85 সালে হয়েছিল। 76 সালে লর্ড নর্থবোলক জারি করেছিলেন নাট্য অভিনয় নিয়ন্ত্রণ করা। বলছে যেখানে সেখানে ওই নীলদর্পণের মতো নাটক তৈরি করে তোমরা আমাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলতে পারবে না। ওটার জন্য একটা এই উদ্দেশ্যে জাতীয়তাবাদী ভাবধারা নাটকগুলি প্রচার বন্ধ করতে হবে। যেগুলো জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে নাটক তৈরি করছো তোমরা সেগুলোকে বন্ধ করো। ওখানে একবার করলো। আবার দেখো দেশীয় আইন, মুদ্রণ আইন জারি করলেন। আইনে বলা হলো যে সংবাদপত্রগুলি যেগুলো সরকার বিরোধী মন্তব্য প্রচার করছে, অর্থাৎ ইংরেজ বিরোধী লিখছে, তাদেরকে দরকার হলে সরকার ব্যবস্থা নেবে, ছাপাখানা বাজেয়াপ্ত করবে। এই দেশ জুড়ে এই আইনের বিরুদ্ধে 1981 সালে একটা ভাইসরয় লর্ড রিপন আইনটিকে বাতিল করলেন, প্রতিবাদ হলো বলে। দেশ যখন প্রতিবাদ হলো তখন বাতিল করলেন। তাহলে দেখো ওরা কিন্তু হাত দেওয়ার চেষ্টা করেছিল সংবাদপত্রের
মানে মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। অত্যাচার তো অনেক করেছি, আমরা দেখেছি নীলদর্পণ নাটক তো আমরা যদি পড়ি সেখানে আমরা অনেক কিছু জানতে পারবো। তারা দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এই বিভিন্ন রকম অত্যাচার এইখানটায় বলেছি না, বিভিন্ন রকম আইন, এই স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আন্দোলন করা, চা বাগিচার শ্রমিকদের অবস্থা নিয়ে আলোচনা করা, এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু কংগ্রেসের মানে জাতীয় কংগ্রেসের একটা মানে অগ্রগতি ছিল। এগুলো করা যাবে না, আমরা তাহলে সংগঠনে ডাক দেবো, আমরা কিন্তু মানুষকে জাগ্রত করব, আমরা কিন্তু এরকম একটা সিস্টেম ছিল। তো আপাতত এই পর্যন্তই থাক, আমরা অনেকটা আলোচনা করলাম, আবার দেখা হবে পরে ভিডিওতে। আমি লাইন বাই লাইন তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।